এত উত্তেজিত হবেন না, এত উত্তেজিত হবেন না। মাননীয় ইয়াং সংসদ সদস্য, আপনাকেও ধন্যবাদ। অর্ডার অর্ডার। জিয়া পরিবারকে আমি নিশ্চিহ্ন বা এটা হাবিজাবি করতে বলেছি। এদিকে আজকের সংসদ অধিবেশনে নতুন ঝামেলা তৈরি হয়েছে তারেক রহমানের বক্তব্যে। আন্দালিব রহমান পার্থ এবং জামাত এমপিদের মধ্যে সরাসরি গালাগালি হয়। এই নিয়ে আজকের সংসদে ঝামেলা হয়েছে। সদস্যরা ওয়াকআউট করে চলে গেলেন। আমরা ভাবলাম যে আধা ঘন্টা পরে ফিরে আসবে। ওই বয়কট 2 বছর চলেছে। সুতরাং সামান্য কারণে উত্তেজনা সৃষ্টি করা ঠিক নয়। প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে। এই আলবদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে। জামাত যদি মেজরিটি পায় তাহলে আমি 20 খাবো। মহান মুক্তিযুদ্ধ নিয়ে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ। তারা বারবার বলেছেন যে একটি অনির্বাচিত সরকার এই ধরনের চুক্তি স্বাক্ষর করতে পারে না এবং এই চুক্তিতে অনেকগুলো ক্লজ আছে যেটা বাংলাদেশের স্বার্থ বিরোধী। এদিকে সংসদ অধিবেশনে জামাত বিএনপি ভয়ানক সংঘর্ষ। এবার সংসদে দাঁড়িয়ে জামাতকে সরাসরি রাজাকার বলে গালি দিল বিএনপি। ভয়াবহ আন্দোলনের ডাক দিয়েছে জামাত ইসলামী সহ 11 দলীয় জোট। কপাল পুড়তে চলেছে তারেক রহমানের। হ্যাঁ, তারেক রহমানের কপাল পুড়ে, কারণ আজকে সংসদে তারেক রহমানের বক্তব্যকে ঘিরে নতুন ঝামেলা তৈরি হয়েছে। আপনারা দেখেছেন প্রত্যেকটা সংসদ অধিবেশনে ঝামেলা হয় প্রত্যেকটা এমপিদের বক্তব্যে। আজকে নতুন করে তারেক রহমান, অন্যদিকে জামাতে আমির, আন্দালিব রহমান পার্থ, হাসনাত আব্দুল্লাহ সবার বক্তব্যকে ঘিরেই নতুন রহস্য তৈরি হয় এবং সেইখানেই নতুন অনেক ঘটনা ঘটে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারেক রহমানের বক্তব্যে যা যা বলেছেন এবং তার বক্তব্যকে কেন্দ্র করেই সকল এমপিরা কেঁপে যায়, সেই সবও দেখতে পারবেন। আর সুন্দর সুশ্রুতা আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। মাননীয় ইয়াং সংসদ সদস্য, আপনাকেও ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি নিজেও সাক্ষী, আপনার নির্বাচনী এলাকাতেও আপনাকেও মহিলারা ঘিরে ধরেছিল ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য। আপনি উত্তরে বলেছেন যে এই মুহূর্তে ফ্যামিলি কার্ড সরকার দেবে, আপনি চেষ্টা করবেন তাদেরকে ফ্যামিলি কার্ড ডিস্ট্রিবিউট করার জন্য। মাননীয় সদস্য আবুল হাসনাত, প্রশ্ন আছে? সম্পূর্ণ প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী মাত্র যে উত্তরটি দিয়েছেন, নারীদের সামগ্রিক উন্নতির জন্য, অর্থনৈতিক উন্নতির জন্য যেসব পদক্ষেপগুলো নিয়েছেন, সেসব পদক্ষেপের 5 নম্বর প্যারাগ্রাফের আলোকে মাননীয় স্পিকার আমার সম্পূরক প্রশ্ন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে টোটাল 4 কোটি পরিবারকে আমরা ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসবো। আমরা যদি 4 কোটি পরিবারকে আমরা ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসি, তাহলে আমাদের 1,20,000 কোটি টাকা মাননীয় স্পিকার আমাদের টোটাল হচ্ছে খরচ হবে এবং প্রসিজারাল কস্ট সহ সেখানে 1,34,000 কোটি টাকা হচ্ছে আমাদের বার্ষিক খরচ হচ্ছে। আবার গত সপ্তাহে মাননীয় স্পিকার আমরা ফার্মার্স কার্ডের বিষয়ে জানলাম যে 2,75,00,000 ফার্মার্সকে আমরা ফার্মার্স কার্ডের অধীনে আমরা নিয়ে আসবো। মাননীয় সদস্য সরাসরি প্রশ্ন করুন, ভূমিকা বাদ দেন, প্রশ্ন করুন। তো সেখানে 6,875 কোটি টাকা, যেখানে প্রসিজারাল কস্ট সহ 7,000 কোটি টাকা মাননীয় স্পিকার খরচ হচ্ছে। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এই পদক্ষেপগুলো নিঃসন্দেহে মানুষকে সংযোগ করেছে, মানুষ এগুলোর প্রতি আকৃষ্ট হয়েছে, কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে আমরা 1,40,000 কোটি টাকা প্রত্যেক বছরে যদি একটা নির্ভরশীল অর্থনীতির খাতে আমরা বিনিয়োগ করি, সেক্ষেত্রে এটা কতটা হচ্ছে আমাদের অর্থনীতিকে স্বনির্ভর করবে এবং এই অর্থটা কি আমরা সোশ্যাল সেফটি নেটসের যেই খাতগুলো এখন বর্তমানে বিদ্যমান রয়েছে সেগুলো থেকে কেটে এনে আমরা সেখানে বরাদ্দ দিচ্ছি, নাকি হচ্ছে আমরা নতুন করে আমরা এই খাতগুলোতে টাকা দিচ্ছি? যদি নতুন করে দেই সেক্ষেত্রে মুদ্রাস্ফীতি ঘটার সম্ভাবনা রয়েছে কিনা সেটি পরীক্ষা করা হয়েছে কিনা, এটি আমার প্রশ্ন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় ইয়াং সংসদ সদস্য, আপনাকেও ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অবশ্যই আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যে আমরা যে ফ্যামিলি কার্ডের কথা জনগণকে বলেছিলাম নির্বাচনের পূর্বে, সেই ফ্যামিলি কার্ডটি মানুষ গ্রহণ করেছে এবং আপনি নিজেও সাক্ষী, আপনি নিজেও সাক্ষী, আপনার নির্বাচনী এলাকাতেও আপনাকেও মহিলারা ঘিরে ধরেছিল ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য। আপনি উত্তরে বলেছেন যে এই মুহূর্তে ফ্যামিলি কার্ড সরকার দেবে, আপনি চেষ্টা করবেন তাদেরকে ফ্যামিলি কার্ড ডিস্ট্রিবিউট করার জন্য। মাননীয় সংসদ সদস্য, আপনি নিশ্চয়ই এটি অনুধাবন করতে পারবেন যে 4 কোটি পরিবারকে আমরা ফ্যামিলি কার্ড দিব। আমরা পর্যায়ক্রমিকভাবে সরকার এটা দেবে। পৃথিবীর কোনো সরকারের পক্ষেই একবারে এটি করা সম্ভব না। এই ডাটাগুলো কালেক্ট করতে হবে, কার কি অবস্থা, প্রত্যেকটা ফ্যামিলি ডাটা কালেক্ট করবে, পর্যায়ক্রমিকভাবে আমরা দিব এবং প্রথম স্টেজে আমরা যারা ভালনারেবল ফ্যামিলি আমরা তাদেরকে এই কার্ডগুলো দিব।
কাজেই ধীরে ধীরে আমরা বাজেটটি তৈরি করব এবং ধীরে ধীরে আমরা কার্ড দেওয়ার সংখ্যাটা ধীরে ধীরে আমরা বাড়াবো এবং সেজন্যই আমরা মনে করি আমাদের যে সব হিসাব নিকাশ করেছি আমরা তাতে করে বাজেটের উপরে কোনো চাপ পড়ার তেমন কোনো কারণ নেই। এটি গেল 1 নম্বর। দ্বিতীয়ত আপনি বলেছেন যে আরো যেগুলো সেফটি নেট, দ্বিতীয়ত আপনি বলেছেন যে আরো যেগুলো সোশ্যাল সিকিউরিটি সেফটি নেট প্রোগ্রাম আছে সেগুলির সাথে কনফ্লিক্ট করবে কিনা। মাননীয় সংসদ সদস্য, আপনি যদি দেখেন এই মুহূর্তে যে কটি ধরনের ডিফারেন্ট কাইন্ডের এই ধরনের প্রোগ্রাম আছে, আপনি যদি সবগুলোর অর্থ সহযোগিতা অ্যাড করেন দেখবেন যে ফ্যামিলি কার্ডে যেই 2,500 টাকা দেওয়া হচ্ছে সবগুলো অ্যাড করলে সেটার পরিমাণ না, অর্থাৎ ফ্যামিলি কার্ডে যেই সহযোগিতা দেওয়া হচ্ছে টাকার ভলিউমে সেটা সবচেয়ে বেশি ভলিউমে বেশি 2,500 টাকা কোনোটাই। সবগুলোকে একজন মানুষকে যদি সবগুলো সুবিধা দেন এই মুহূর্তে যেগুলো চালু আছে তাহলে একজন লোক 2,500 টাকার কম পাচ্ছে, বেশি পাচ্ছে না। এবং এর মধ্যে আমরা দেখেছি, এর মধ্যে রিসার্চ করে অনেকগুলো মানুষ আছে বা অনেকগুলো ব্যক্তি আছেন যাদের উপরে রিপিটেশন হচ্ছে যে একই সুবিধা কয়েকটি সুবিধা একজন ব্যক্তি পাচ্ছেন, তো সেগুলোকে আমরা কাট ডাউন করবো, সবগুলোকে আমরা কাট ডাউন করবো না, যেগুলো রিপিটেশন হচ্ছে সেগুলোকে আমরা কাট ডাউন করবো। এভাবেই করে আমরা ধীরে ধীরে নিয়ে যাব। আর আপনি ইনফ্লেশনের কথা বলেছেন, আমরা অবশ্যই টাকা ছাপিয়ে দিচ্ছি না, আমরা টাকা ছাপিয়ে দিব না, বরঞ্চ আমরা মনে করি এতে ইনফ্লেশনটা কমে আসবে। কারণ আপনি চিন্তা করুন, যখন সে 2,500 টাকা পাচ্ছে, এর মধ্যে নিশ্চয়ই যারা পেয়েছে আপনি দেখেছেন যে তাদের ভিডিওতে দেখেছেন তাদের রিয়াকশনগুলো কি করবে তারা। কেউ বলেছে জামা কাপড় কিনবে, কেউ বলেছে বইয়ের বাচ্চার জন্য বই কিনবে, কেউ বলেছে ফ্যামিলির প্রয়োজনীয় জিনিস ক্রয় করবে। তার মানে আপনি দেখুন যেই মানুষগুলো পাচ্ছে এরা কিন্তু কোনো ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করে না। আমরা সবাই একটু এফোর্ড করতে বলে যে ব্র্যান্ডেড বিদেশি জিনিস ব্যবহার করি, এই মানুষগুলো কিন্তু যেসব জিনিস ব্যবহার করে সেগুলো কিন্তু তাদের প্রয়োজনীয় জিনিস ব্যবহার করে এবং তারা যেই জিনিসগুলো ব্যবহার করে অধিকাংশই দেশীয় কলকারখানা দেশেই উৎপাদিত হয়। কাজেই মাননীয় সংসদ সদস্য, এই টাকাটা যখন তার কাছে যাচ্ছে, সে যখন খরচ করছে, এই টাকাটা কিন্তু গ্রামীণ ইকোনমিতে ব্যবহৃত হচ্ছে। সে হয় মুরগি কিনছে, সে হয়তো থালা বাসন কিনছে, সে হয়তো গামছা কিনছে, যেই সবগুলো জিনিস, সে তার বাচ্চার যে কাপড় কিনছে, সে তার বাচ্চার জন্য যে বই কিনছে, সবগুলো জিনিস লোকালি প্রডিউস হচ্ছে। তার ফলে যেটা হবে, আমাদের লোকাল ইন্ডাস্ট্রিগুলো ধীরে ধীরে, এই যে 1,64,000 কোটি টাকার আপনি কথা বললেন, এটি সম্পূর্ণভাবে লোকাল ইন্ডাস্ট্রিগুলোতে যাবে, লোকাল ইন্ডাস্ট্রিগুলোকে এগুলো হেল্প করবে। I am GPA 5। নো আপনি মেনশন করেন না, লেট মি সে এত উত্তেজিত হবেন না, এত উত্তেজিত হবেন না। অর্ডার। জিয়া পরিবারকে আমি নিশ্চিহ্ন বা এটা হাবিজাবি করতে বলেছি। আই এম গিভিং চ্যালেঞ্জ। হোয়ার হাউ? মুক্তিযুদ্ধের ইতিহাস যখন বলতে হবে তখন আমি কার সাথে? আমি হাবার সাথে যুদ্ধ করছি, আমরা রাজাকারের সাথে যুদ্ধ করছি এবং তাই আমরা এখানে আসছি। সবাই আমাকে খুব ভালোবাসে, তো এই জন্য আমাকে নিয়ে কসলায় সবাই। জামাত ইসলামীকে নিয়ে সারা দিন বলতে পারবো ইনশাআল্লাহ, আপনি খালি সময় দেন। এই যে নাহিদ ভাই কই আজকে হ্যাপি বার্থডে বললাম, সে দেখি আগে গুলি নাকি আগে খাবে। কে মারবে ভাই তোমার? গত সপ্তাহে লক্ষ্য করলাম আমাদের মাননীয় প্রতিমন্ত্রী বিদ্যুতের সংকট নিয়ে কথা বলার সময় আমাদের অমিত সাহেব একটা জায়গায় একটা ওয়ার্ড ইউজ করলো, ফ্যাসিস্টের অব্যবস্থাপনা। আমি মনে করি এটা অনেক সফট এবং মাইল্ড একটা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। আওয়ামী লীগ আমলে কোনো অব্যবস্থা হয় নাই বিদ্যুৎ খাতে, আওয়ামী লীগ আমলে হয়েছে লাগামহীন দুর্নীতি আর চুরি বিদ্যুৎ খাতে। আর্টিফিশিয়াল ক্রাইসিস ক্রিয়েট করা হয়েছে মাননীয় স্পিকার। গ্যাস উত্তোলন করা হয় নাই বাপেক্স দিয়ে, ফেয়ার করা হয়েছে তৌফিক এলাহি সাহেবকে দিয়ে, যেটা ছিল সম্পূর্ণ একটা ব্লাফ। তারপর কুইক রেন্টাল দিয়ে কুইক ডিস্ট্রয় করা দিয়ে হয়েছিল এই দেশকে, এবং সেই বোঝা আমরা এখনো বয়ে বেড়াচ্ছি। আমি এই কথাটা সম্মানের সাথে এই জন্য বলি না, আমি কয়েকদিন ধরে আই ওয়াজ ওয়ান্ডারিং যে কেন তরুণ সমাজরা বারবার শুধু জুলাইতে এই 36 দিনের কথাই বলে। দেন আই রিয়েলাইজ যে আমরা 2008 থেকে গত 17 বছরের আওয়ামী লীগের অত্যাচারের কথা তাদের সাথে কানেক্ট করতে পারি নাই। আমার সামনে বসা মাননীয় সংসদ সদস্য আমার ভাই নাহিদ, হাসনাত, দে আর অনলি 28 years of age। 18 বছর আগে তাদের 10 বছর বয়স ছিল। তারা শেয়ার মার্কেটের দরবেশের অত্যাচারে 30 লক্ষ লোকের ফকির হয়ে যাওয়ার কথা জানে না, জানলেও সেটা ফিল করে না। বিডিআর পিলখানার কথা ফিল করে না, হয়তো জানে। তারা হেফাজতের সময় আলেম ওলামাদের রাস্তায় কান ধরে উঠায়া বসার সেই অপমানের কথা ফিল করে না। উই কুডন্ট কানেক্ট টু দেম। তারা হয়তো শুনেছে, তারা জানে না এই পার্লামেন্টকে কিভাবে নষ্ট করা হয়েছিল। ইয়াবাবদি, হু ইজ আ প্যাবলো এসকোবার, সবচেয়ে বড় ড্রাগ লর্ড এই দেশের, তাকে এখানে বসানো হয়েছিল। মমতাজকে বসানো হয়েছিল। তৎকালীন রাষ্ট্রপ্রধানকে এখানে বসে হযরত ওমরের সাথে তুলনা করে দেওয়া হয়েছিল। প্লিজ, হযরত ওমরের সাথে তুলনা করে দেওয়া হয়েছিল। এখানে বসে তৎকালীন রাষ্ট্রপ্রধানকে হযরত উপাধি দেওয়া হয়েছিল, পীর আউলিয়া দেওয়া হয়েছিল। আপনি এখানে বসা
যদি মেজর হাফিজ সাহেব থাকতো আমি বলতাম 2009 সালে আমি ওরা বাই ইলেকশন করতে গিয়েছিলাম, ধানের শীষের ভোট দেওয়ার জন্য এক কর্মীর বুড়া আঙ্গুল কেটে দেওয়া হয়েছিল। এই জিনিসগুলি আমরা কানেক্ট করতে পারি না, আমরা ইয়াং জেনারেশনকে পৌঁছাতে পারি না, তাহলে তারা রিয়েলাইজ করতো এরকম 36 দিনের জুলাই, ছোট ছোট জুলাই আমরা 17 বছর উপলব্ধি করেছি। মাননীয় স্পিকার গেল সংসদের কথা, জুডিশিয়ারির কথা ইমাজিন করেন। আর্সকিন মেয়র পার্লামেন্টারি প্রসিডিংসে বলা আছে জুডিশিয়ারি নিয়ে আমাদের কথা বলা উচিত না, বাট আমার বলতে হচ্ছে একটা দেশ থেকে চিফ জাস্টিস ভেঙে চলে গেছে। কি পরিমাণ ইন্টিমিডেশন, কি পরিমাণ প্রিজুডিশিয়াল এফেক্ট, সেটা আর অন্যান্য হাইকোর্টের জাস্টিস রূপে পড়া হয়। আমার দেশ নেত্রী খালেদা জিয়ার বিচারের রায় গণভবনের বারান্দায় বসে লেখা হয়েছে, যেখানে লক্ষ কোটি টাকা এক একটা মন্ত্রী 700 বাড়ির মালিক দুবাইতে হয়েছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বসা, উনার রায়ও হয়তো গণভবনের কোনো করিডোর থেকে রাখা হয়েছিল। জুডিশিয়ারিকে এভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। ব্যুরোক্রেসি, তিতাসে নাকি কেজিতে করে টাকা খেত। ওয়াসার এমডি কে সরানোর জন্য হাইকোর্টে রিট করা হয়েছে, থাকসিন কি নাম তার। একটা বিসিএস পরীক্ষাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির পিছে যদি জাতির জনক না বলা হয়। বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের সময় যে কোনো একটা প্রকল্প শুরুর কথা উঠলে তাতে একদম জঘন্যভাবে, নগ্নভাবে বিরোধিতা করত এই দেশের ডান বাম যতগুলো রাজনৈতিক দল আছে, এরা সবাই একত্রিত হয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হবার শুরু থেকেই এটা নিয়ে কুৎসিত বিরোধিতা করে গেছে দেশের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির কথা না বললেই নয়। বিএনপির এক প্রকার রুটি রুজি কিংবা প্রাত্যহিক তাদের যে কার্যাবলী থাকতো তাদের মধ্যে অন্যতম ছিল কিভাবে আওয়ামী লীগের বিভিন্ন প্রকল্পের বিরোধিতা করা যায়। দেখেন বিএনপির নেতা মঈন খান এই বুইরা বদমাস কিভাবে বিরোধিতা করেছিল, কি বলেছিল তার নিজের মুখে শুনেন। এই আগুন নিয়ে খেলার হাত থেকে, পথ থেকে আপনারা সরে আসুন, এই ধরনের উদ্ভট চিন্তাধারা থেকে সরে যান। আজকের দুনিয়াতে নিউক্লিয়ার পাওয়ার নিয়ে আমরা প্রতিষ্ঠা করেছি, এটা নিয়ে বাহাদুরি করার কিছু না। বিনীতভাবে এই সরকারকে অনুরোধ করব, এই আগুন নিয়ে খেলার হাত থেকে, পথ থেকে আপনারা সরে আসুন, এই ধরনের উদ্ভট চিন্তাধারা থেকে সরে যান। আজকের দুনিয়াতে নিউক্লিয়ার পাওয়ার নিয়ে আমরা প্রতিষ্ঠা করেছি, এটা নিয়ে বাহাদুরি করার কিছু না। মঈন খানদের মতো এইসব বুইরা বদমাশদের পাশাপাশি যুক্ত ছিল বাংলাদেশের ডলার খেকো পশ্চিমাদের লালিত পালিত অনেক পরিবেশবাদী, যারা বলেছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সভ্যতার জন্য হুমকি, পরিবেশের জন্য হুমকি, বায়ুমণ্ডল উত্তপ্ত হবে, বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাবে। এই ধরনের অসংখ্য কথা এই পরিবেশবাদী তথাকথিত পশ্চিমা দালালদের মুখে আমরা বিগত সময়গুলোতে শুনেছি। আওয়ামী লীগের এসব মেগা প্রকল্প সমালোচনার মধ্যে থাকলেও মানা যেত, কিন্তু সেই সব বন্ধ করার জন্য প্রতিদিন সামনে নিয়ে আসা হতো নতুন নতুন সব জঘন্য ফর্মুলা, জঘন্য সব থিওরি, যেগুলো দেখলে এখন হাসি পায়। এই যেমন ধরেন বিএনপি পন্থীরা কখনো বলেছে পদ্মা সেতু, জোড়াতালির সেতু, এই সেতুতে কখনো উঠা যাবে না। আবার কখনো বলেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হবে অভিশাপ, ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হবে। এ ধরনের নানান কুৎসিত বিকৃত মন্তব্য করাই ছিল বিএনপির রাজনীতি। এইসব করে তারা ভাবতো বাংলাদেশের রাজনীতি তারা করে ফেলেছে, বাংলাদেশের মানুষের ম্যান্ডেট তারা অর্জন করে ফেলেছে। কিন্তু প্রকৃত সত্য এই মুহূর্তে বাংলাদেশের মানুষের সামনে এসে ধরা দিচ্ছে যে বিএনপি যা যা করেছে সবকিছু করা ছিল তাদের রাজনৈতিক এজেন্ডার একটা বিশেষ অংশ। 2023 সালের একটা সংবাদ সম্মেলন করে বিএনপির কেন্দ্রীয় নেতারা জানিয়েছিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি অপ্রয়োজনীয় এবং এই প্রকল্পকে বাচ্চা ছেলের কাজ হিসেবে আখ্যা দিয়েছিল এই বিএনপির তথাকথিত বুইরা বদমাশরা। বিএনপি দেশের সোলার, টারবাইন কিংবা এই আলবদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, জামাত জোট যদি মেজরিটি পায় তাহলে আমি বিষ খাবো। যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এদেশে জয় লাভ করতে পারবে না। আর আমাকে ফজা পাগলা বলে কথা বলে, উনি একদিনই মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আমি আজকে আপনাদের কাছে বলতে চাই মুক্তিযুদ্ধ এত সহজ জিনিস না। আপনি যে এখানে বসে আছেন, আপনি যে সালুটি করে যুদ্ধ করেছিলেন 4 দিন, কত লোক মারা গিয়েছে, কত সন্তান শহীদ হয়েছে, একটা বন্দুকের আওয়াজ, একটা কামানের আওয়াজ সিলেটে হয়েছে, আর আমি ময়মনসিংহে বসে সেই আওয়াজটি শুনেছি। আখাউড়াতে সেই নদীতে যে যুদ্ধ হয়েছে, যে যুদ্ধে নেতৃত্ব দিয়েছে খালেদ মুশাররফ, হায়দারেরা, সেই শব্দ আমার বাড়ি থেকে 100 কিলোমিটার দূরে সেই শব্দ আমি শুনেছি। ওই যে ধানুয়া কামালপুরে কর্নেল তাহেররা যুদ্ধ করেছে, সেই যুদ্ধের সংবাদ শব্দ আমি কিশোরগঞ্জ থেকে শুনেছি। 11টা সেক্টর ছিল, 1 নম্বর সেক্টর কমান্ডার জিয়াউর রহমান, 2 নম্বর খালেদ মুশাররফ। জিয়াউর রহমান যখন ব্রিগেড কমান্ডার হলেন তখন কমান্ডার হলেন সেইখানে। ওই ফেনীর যুদ্ধ, জাফর ইমামদের আজকে যাই করুক তারা, বিলুনিয়ার যুদ্ধ তো আমরা বলবো না,
2 নম্বর সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ হায়দার, 3 নম্বর সেক্টর কমান্ডার শফিউল্লাহ, 4 নম্বর সিআর দত্ত, 5 নম্বর মীর শওকত আলী, 6 নম্বর এম কে বাশার, 7 নম্বর কাজী নুরুজ্জামান, 8 নম্বর এম এ মঞ্জুর, 9 নম্বর এম এ জলিল এবং সর্বশেষ 11 নম্বর হইল কর্নেল তাহের, যার পা চলে গিয়েছিল। সেই যুদ্ধ, যে যুদ্ধে সারা পৃথিবী জড়িত ছিল। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা হয়। কাজ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।